তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে মোহনবাগানের প্লেইং 11 সম্পর্কে জানাবো এবং কবে ম্যাচ রয়েছে পরবর্তীতে এবং কোন টিমের সাথে তাদের ম্যাচ রয়েছে। আর তাছাড়াও তোমাদের বলেছিলাম যে মোহনবাগানের পরের ম্যাচে দিমিত্রি আর গ্রেগ স্টুয়ার্ট উপস্থিত নাও থাকতে পারে, তখন মাঝমাঠে কে খেলবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতেই জানাবো। সো তোমাদের মোটামুটি এই ভিডিওটা দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে যে কেমন প্লেইং 11 নিয়ে নামতে পারে মোহনবাগান দল পরবর্তী ম্যাচে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন 26শে ডিসেম্বর সন্ধ্যা 7:30 থেকে এই ম্যাচটা হবে। পাঞ্জাবের হোম স্টেডিয়ামে খেলা হবে। তো মোহনবাগানের এটা অ্যাওয়ে ম্যাচ, একটু চাপ তো থাকবে। আর সবথেকে বড় কথা হচ্ছে পাঞ্জাব কিন্তু এই মুহূর্তে ইনফর্ম নেই, মোহনবাগানও আগের ম্যাচটা হেরে আসছে। দুটো টিমের মধ্যে খেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে বলেই আশা রাখছি। তো বন্ধুরা, আগের ম্যাচটা কিন্তু মোহনবাগান দল গোয়ার স্টেডিয়ামে গিয়ে গোয়ার কাছে 2-1 গোলে হেরে যায়। তার সত্ত্বেও তারা টেবিল টপারই রয়েছে এখন এই মুহূর্তে। আর বন্ধুরা, পাঞ্জাবের কথা বললে পাঞ্জাব দল আগের ম্যাচটা হেরেছিল, আর তার ফলেই তারা এখন টেবিলে 6 নম্বরে রয়েছে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে পরবর্তী ম্যাচ অর্থাৎ পাঞ্জাব ম্যাচে মোহনবাগানে কিন্তু দিমিত্রি পেত্রাতস উপস্থিত থাকবেন না, যা শোনা যাচ্ছে আগের দিনকে চোটের কারণের জন্য। আর গ্রেগ স্টুয়ার্ট তো কয়েকটা ম্যাচ ধরে খেলছেনই না, তিনি উপস্থিত থাকলেও লাস্টের দিকেই তিনি নামবেন। প্রথমের দিকে বা সেকেন্ড হাফের শুরুতে তিনি নামবেনই না, তাকে শেষের দিকেই নামাবে। এবারে কিন্তু তার ফলে মোহনবাগানের মাঝমাঠে প্রচুর চাপের সৃষ্টি হবে, কারণ বন্ধুরা মোহনবাগানের মাঝমাঠের মেন ভূমিকা গ্রেগ স্টুয়ার্ট আর পেত্রাতসই পালন করে। এবারে তারা না থাকলে তো একটু চাপ হবেই। আর একটা খুশির সংবাদ তোমাদের দিই যে তারা যদি মোহনবাগানের এই ম্যাচটাতে উপস্থিত নাও থাকতে পারে, তাহলেও কিন্তু মোহনবাগানের কোনো চাপ হবে না। কারণ বন্ধুরা, তোমাদের বলে রাখি পাঞ্জাবের মাঝমাঠ আর ডিফেন্স এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো প্রদর্শন করছে না। তাছাড়াও মেন ব্যাপারটা হচ্ছে তাদের মাঝমাঠ আর ডিফেন্সে মেন বিদেশি প্লেয়াররা উপস্থিত নেই। আর বন্ধুরা, তাদের রাইট ব্যাকটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছিলেন, বাট কার্ড সংক্রান্ত সমস্যায় কিন্তু তিনি মোহনবাগান ম্যাচে উপস্থিত থাকবেন না। সো পাঞ্জাবের অবস্থা খুবই খারাপ, কারণ তাদের অনেক প্লেয়াররাই থাকছে না। আর মোহনবাগানের মাঝমাঠের অবস্থা একটু খারাপ রয়েছে। আর বন্ধুরা, আশা করছি যে সামনের ম্যাচ অর্থাৎ পাঞ্জাব ম্যাচে মোহনবাগানকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর বন্ধুরা, পাঞ্জাবের কাছে কিন্তু 3টে বিদেশি প্লেয়ার উপস্থিত থাকবে। তো বন্ধুরা, একজন দলের সাথে কিন্তু তার চুক্তি ভেঙে দিয়েছে, আর একজন চোটের কারণে বেরিয়ে গেছেন, আর একজন কিন্তু আগের ম্যাচে চোটে পড়েছিলেন। এবার তিনি সামনের ম্যাচে খেলবেন কি খেলবেন না সেটা এখনো কনফার্ম নেই। তো বন্ধুরা, তাদের কিন্তু প্রচুর চাপ হবে, কারণ মোহনবাগান যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, তারা ডমিনেট করেই খেলবে পরবর্তী ম্যাচে, যা বোঝা যাচ্ছে। বাট তাদেরকে সামলানো এবং গোল না খাওয়া পাঞ্জাবের পক্ষে কিন্তু খুবই চাপের বিষয় হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে মোহনবাগান অনেকগুলো ম্যাচ একসাথে জিতে জিতে আসছিল, তার ফলেই কিন্তু তাদের ওভার কনফিডেন্স তৈরি হয়। তার ফলেই কিন্তু তারা গোয়ার কাছে ম্যাচটা হারে, কারণ গোয়া খুব একটা ভালো পারফরমেন্স করেনি, বাট মোহনবাগানও তাদের তরফ থেকে বেস্ট পারফরমেন্সটা কিন্তু আগের দিনকে দিতে পারেনি, সেই কারণেই মোহনবাগানকে হারতে হয়। তো বন্ধুরা, মোহনবাগানের কোচের তরফ থেকেও কয়েকটা ডিসিশন কিন্তু পুরো ভুলই দেখা যায়। বিশেষ করে আশিক কুলুনিয়ানকে তিনি একদম শেষ মুহূর্তে গিয়ে নামান। প্রত্যেকটা ম্যাচে তো শেষে নেমে তিনি ঘোরাতে পারবেন না খেলা, যদি তাকে আগের দিকে নামাতো তাহলে মোহনবাগানের কিছুটা হেল্প হতো, কারণ শেষের দিকে অনেকটাই টাইম ওয়েস্ট করছিল গোয়ার গোলকিপার এবং ডিফেন্সের প্লেয়াররা। তারা তো করবেই, তারা এগিয়ে রয়েছে, সেটা তো তাদের একটা ট্যাকটিক্স। বাট মোহনবাগানের কোচের কিন্তু ওই সময় ডিসিশনটা একটু ভুল ছিল বলে আমার মনে হয়। তো বন্ধুরা, আগের ম্যাচে কি হয়েছে না হয়েছে সেটা তো ভেবে বসে থাকলে হবে না, তাহলে কিন্তু পরবর্তী ম্যাচটা খারাপ হয়ে যাবে। আর সেই রকমই তোমাদেরকে আজকে পরবর্তী ম্যাচের প্লেইং 11টা বলবো বলেই এসেছি। তো মোহনবাগানের সাথে পাঞ্জাবের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে মোহনবাগান যেই প্লেইং 11 নিয়ে নামতে পারে তার ফরমেশনটা 4-4-2 বা তারা 4-3-3 ফরমেশনেও যেতে পারে। এবারে সবার প্রথমে তোমাদের বলি, যদি 4-3-3 ফরমেশনে মোহনবাগান যায়, তখন গোলকিপারে বিশাল কাইত থাকবেন, দুটো সেন্টার ব্যাক টম অ্যালড্রেট আর অ্যালবার্তো রড্রিগেজ, রাইট ওয়ে খেলবেন আশিস রায়, আর লেফট ওয়ে খেলবেন শুভাশিস বোস। তো বন্ধুরা, আমার মতে মোহনবাগানের ডিফেন্সে শুভাশিস বোস একটু আধটু ভুল করে, সেটাকে যদি এড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ডিফেন্সটা খুবই ভালো পারফরমেন্স করছে গত কয়েকটা ম্যাচ ধরে। আর পাঞ্জাবের অ্যাটাকে কিন্তু 3টে বিদেশি প্লেয়ার রয়েছে, তো মোহনবাগানের ডিফেন্সে কিন্তু কোনো পরিবর্তন না করাই উচিত, কারণ তাদের ডিফেন্স ভালোই প্রদর্শন করছে। আর শুভাশিস বোস যদি ভুলগুলো ঠিক করে নেয় তাহলে কিন্তু ডিফেন্সটা আরও শক্তিশালী হয়ে যাবে। এবার সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে আপুইয়া তো থাকবেনই, কারণ তার পারফরমেন্স যথেষ্ট ভালো, বাট আমি মনে করি তার সাথে অনিরুদ্ধ থাপা থাকলে অনেকটা বেশি ভালো প্রদর্শন করবে মোহনবাগানের মাঝমাঠ।
কারণ অনিরুদ্ধ থাপাও ভালো ফর্মে রয়েছে আর দুটো সিডিএম নিয়েই নামা উচিত। আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন সাহাল আব্দুল সামাদ। এবার সাহাল আব্দুল সামাদের কিন্তু আসল পজিশন এটাই যেখান থেকে তিনি খুবই ভালো অ্যাটাক তৈরি করতে পারে। কিন্তু বন্ধুরা মোহনবাগানের কোচ মলিনা তাকে কখনো সেন্টার মিডফিল্ডে খেলাচ্ছে, কখনো অ্যাটাকিং মিডফিল্ডে খেলাচ্ছে বা কখনো লেফট মিডফিল্ডে খেলাচ্ছে। সো তাকে একটা নির্দিষ্ট পজিশন দেয়নি, তার ফলে কিন্তু তার প্রদর্শনটা কয়েকটা ম্যাচ ধরে খুবই ডাউন যাচ্ছে। আর অ্যাটাকিং পজিশন অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডে যদি তিনি খেলেন তখন কিন্তু তার প্রদর্শনটা অনেকই ভালো হয়, সেটা আমরা দেখেছি। আর রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং, লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো। এবারে লিস্টন কোলাসো কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, খুবই ভালো খেলছেন, বাট কয়েকটা মিসও করছেন। কিন্তু মনবীরের কথা বললে মনবীর কয়েকটা ম্যাচ ধরে একটু ডাউন গেলেও আগের ম্যাচে যথেষ্ট ভালোই পারফরমেন্স করেছেন। আর বন্ধুরা আশিক কুরিয়ানকেও নামাতে পারে লিস্টনের জায়গায়, সেটা কিন্তু প্রথম হাফে নাও হতে পারে, সেটা সেকেন্ড হাফেই হতে পারে। কারণ আশিক কুরিয়ান দুর্দান্ত ক্রস খেলেন আর ম্যাকলারেন সেগুলো থেকে কিন্তু গোলও করতে পারবে। আর স্ট্রাইকার পজিশনে তো ম্যাকলারেন খেলবেন, যেটা একটু চাপের হবে কারণ ম্যাকলারেন কয়েকটা ম্যাচ ধরে খুব একটা ভালো প্রদর্শন করতে পারছে না। কিন্তু সেকেন্ড হাফে জেসন কামিন্স নামার পরে তার পারফরমেন্সটা কয়েকটা ম্যাচে ভালো ছিল, বাট কয়েকটা ম্যাচে তিনিও খুব একটা ভালো পারফরমেন্স করেননি। তো মোহনবাগানের স্ট্রাইকার পজিশনটা নিয়ে একটু চাপ আছে, বাট তারা খেলে দেয়, গোল করে দেয়। আশা করি যে তাদের পারফরমেন্সটা আরও বেশি ভালো হোক। আর তারা যেহেতু বড় মানের প্লেয়ার, ভালো পারফরমেন্স দেবেন, কয়েকটা ম্যাচ প্রবলেম হতেই পারে। এবারে 4-4-2 ফরমেশনের কথা বললে শুধু এই ফরমেশনে গোলকিপার তো সেমই থাকছেন, ডিফেন্সে যে কটা প্লেয়ার রয়েছে সে কটা প্লেয়ারই থাকছে। তো বন্ধুরা 4-4-2 ফরমেশনে আমার মতে সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে আপুইয়াকে খেলিয়ে সেন্টার মিডফিল্ডে সাহালকে খেলালে এবং রাইট মিডফিল্ড দিয়ে মনবীর সিং আর লেফট মিডফিল্ড দিয়ে লিস্টন কোলাসো খেললে অনেকটাই সুবিধা হবে। আর মূলত সাহাল অ্যাটাকিং মিডফিল্ডারেরই ভূমিকা পালন করবেন এই ফরমেশনেও। আর একটা সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার রাখার মূল কারণটা হচ্ছে যে পাঞ্জাবের এই মুহূর্তে মাঝমাঠে অতটা পারফরমেন্স ভালো হচ্ছে না, সেহেতু মোহনবাগান একটা সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড খেলালেও অনেকটাই সুবিধা হবে। আর তার ফলে কিন্তু মোহনবাগান দুটো স্ট্রাইকার খেলাতে পারে, জিমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে একসাথে, তখন কিন্তু মোহনবাগানের তরফ থেকে অ্যাটাকটা একটু বেশি হবে। হ্যাঁ বন্ধুরা একটা কথা মানছি, কারণ পাঞ্জাবের কাছে 3টে বিদেশি অ্যাটাকার রয়েছে, তো একটু চাপ হতে পারে এই ফরমেশনে খেললে, বাট অ্যাটাকটাও কিন্তু বেশি হবে। এবারে তোমাদের কি মতামত, কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামা উচিত মোহনবাগানের, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা এবারে পাঞ্জাবের প্লেইং ইলেভেনের কথা বললে পাঞ্জাবের প্লেইং ইলেভেনের ফরমেশনটা কিন্তু 4-2-3-1 হবে। এই ফরমেশনে তাদের গোলকিপারে থাকবেন রবি কুমার এবং তাদের সেন্টার ব্যাকে থাকবেন সুরেশ মিতাই এবং নিখিল প্রভু। তাদের রাইট ব্যাকে খেলবেন পারামবীর সিং এবং লেফট ব্যাকে খেলবেন অভিষেক সিং। তাদের সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে থাকবেন দুজন বিনীত রায় এবং রিকি সাবং। তাদের অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন ভিদাল, এই প্লেয়ারটি কিন্তু খুবই একটা খতরনাক প্লেয়ার। তাদের রাইট উইং দিয়ে খেলবেন নিহাল সুদেশ, তাদের লেফট উইং দিয়ে খেলবেন আজমির সুলজিজ, আর স্ট্রাইকার পজিশনে খেলবেন তাদের ক্যাপ্টেন লুকা ম্যাটসেন। তো পাঞ্জাব প্লেইং ইলেভেন এইরকমই হতে পারে, কারণ তাদের কয়েকটা প্লেয়ার উপস্থিত থাকছে না, তার ফলে তাদের প্লেইং ইলেভেনটা একটুখানি নড়বড়ে হয়ে আছে। কয়েকটা বলছি, এটা কিন্তু ঠিক কথা নয়, তাদের মেন অনেক প্লেয়ারই উপস্থিত থাকছে না, তো তাদের একটু চাপ তো হবেই। আর তোমাদের মতে কে এই ম্যাচটা জিততে পারে বা দুটো প্লেইং ইলেভেন কেমন হয়েছে তা তোমরা কমেন্টে জানাতে পারো।